মহারাজ, মা সীতার কথা যখন উঠল, মা সীতা, আমরা মা সীতারূপেই তাকে ডেকে থাকি, পুজো করে থাকি, এবং কেউ রামের ভজনা করবেন, মা সীতাকে প্রণাম করবেন না, বা তাকে মা সীতারূপে ভজনা করবেন না, এরকম মানুষ ভারতভূমিতে পাওয়া দুষ্কর। স্বামীজিও দেখছি বারবার বলছেন, মা সারদা দেবী বলছেন যে তিনি আদর্শ, সীতা আদর্শ, আজকের ভারতীয় নারীর আদর্শ হওয়া উচিত। আবার এটা বললে অনেকে মনে করিয়ে দেন, অনেক নারীবাদীরা আছেন অধুনা সমাজে, সীতাকে কী করতে হয়েছিল, তাকে পাতাল প্রবেশ করতে হয়েছে, তাকে সন্দেহ করা হয়েছে, সীতাকে আদর্শ করে আসলে মেয়েদের অবলা হয়ে থাকতে বলা হয়। সীতা কি অবলা ছিলেন? সীতা অবলা ছিলেন না, সীতা একজন আদর্শ ভারতীয় নারীর চরিত্রটাকেই বহন করেছেন। আমরা বারে বারে দেখতে পাই, যখন যেদিনকে দেখুন কি অদ্ভুত বিষয়, রামচন্দ্রের হাতে হলুদ সুতো বাঁধা হয়ে গেছে, তার অধিবাসের ক্রিয়া সম্পন্ন হয়েছে, সমস্ত দেশ থেকে রাজারা, ঋষিরা, মুনিরা এসে উপস্থিত হয়েছেন। পরের দিন সকালবেলায় রামচন্দ্রজির রাজ্যাভিষেক। রামচন্দ্রজি রাত্রিবেলায় ঘরে ডেকে পাঠালেন দশরথ তার ভবনে, দশরথের ভবনে গেলেন, সেখান থেকে রামচন্দ্রজি ফিরে আসছেন তার নিজ ভবনে। যে ভবনে যাবার আগে রাত্রিবেলায় শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ভূমি শয়ন করতে হয়। রাম সীতা দুজনে কুশের ওপরে, তিনি রাজা হবেন, সংকল্প করবেন, রাজদণ্ড ধরবেন, তার আগে তিনি ভূমি শয়ন করছেন শাস্ত্রীয় নিয়মে। সেদিন রাত্রিবেলায় তিনি সীতাকে কী কালকে উপহার দেবেন, সেই উপহারটা পর্যন্ত রাত্রিবেলায় বসে বসে দেখাচ্ছেন। দেখো সীতা, কালকে তোমাকে প্রথম সিংহাসনে যখন তুমি আমার পাশে বসবে, এই উপহারটা আমি দেব। চিন্তা করুন কোন এক্সট্রিম পর্যায়ে। সেই জায়গা থেকে দশরথের ভবন থেকে রামচন্দ্র ফিরছেন, কোনো বিষণ্ণতা নেই, কোনো দ্বেষ বুদ্ধি নেই, রামচন্দ্র শান্ত সমাহিত হয়ে ফিরছেন। সীতা উৎসুক হলেন, কি ব্যাপার হলো, বাবার কি শরীর খারাপ করলো, কি হলো, কেন কালকের বা এত প্রস্তুতি নিয়ে কোনো কথা হলো কিনা। রামচন্দ্রজি বললেন যে না সীতা, আমি বনবাসে যাব, বাবা আজ্ঞা করেছেন, আমি বনবাসে যাব। কি চরিত্র চিন্তা করুন। সীতা তার সহধর্মিণী হয়ে বললেন যে আমি আপনার সঙ্গে যাব। সীতা রাম তাকে প্রবোধ করছেন যে না, তোমাকে তো আদেশ করেনি, আদেশ করেছেন আমাকে। তুমি এই রাজমহলেই থাকবে, সমর্যাদায় থাকবে, তোমার কোনো রকম হবে না। আমার মায়েরা আছেন, তাদের কাছে তুমি থাকবে, মা কৈকেয়ীর কাছে তুমি থাকবে। এত কিছু শোনার পরও সীতা বলছেন না, ভারতীয় নারীর আদর্শ হচ্ছে স্বামীর অনুগমন করা। অর্থাৎ তিনি যদি ভূমি শয়ন করেন, আমিও ভূমি শয়ন করব, তিনি বনবাসী হলে আমিও বনবাসী হব। সীতা এই চরিত্রটাকে তুলে ধরলেন, কোথাও বলা, তা তো সমস্ত সুখ ছিল। আপনি চিন্তা করুন, কন্টেন্টটা চিন্তা করুন। আজকে তাকে কেউ জোর করেনি, তাকে কৌশল্যা পর্যন্ত বলছে না মা তুই যাস না, তুই সহ্য করতে, তুই একটা বাচ্চা মেয়ে, তুই আমাদের কুলবধূ, কুলমর্যাদা হবে, তুই কী করে বনে যাবি, তো পরের বাড়ি থেকে তোকে নিয়ে এসেছি। কারুর কথা তিনি শুনলেন না, তিনি ধর্মকে আশ্রয় করলেন এবং তিনি ধর্মপথে তার স্বামীর অনুগামিনী হলেন। আদর্শ ভারতীয় নারী একটা ধর্ম যে চরিত্রগুলোকে লিখে দিয়েছে, ধর্ম অন্য কিছু নয়, ধারণ করে যে তার নাম ধর্ম। আজকে ধরুন আমি গেরুয়া পোশাক পরে আছি, আমাকে যদি এখন আপনারা দেখেন আমি একটা সিনেমা হলে গিয়ে দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কি বলবে, যে এই দেখো সাধু বাবাটা সিনেমা হলে দাঁড়িয়ে আছে। কেন আমার এই পোশাকটা আমার কাছে একটা সামাজিক বন্ধন বা সামাজিক একটা যাকে বলে দায়িত্ববোধ, যে দায়িত্ববোধ থেকে আমি ওই জায়গায় ওই কাজটা করতে পারি না। একটা পুলিশ যেমন তার পোশাকে যখন থাকে, ইউনিফর্মে যখন থাকে, তখন তার উপর যে আমাদের ভরসা থাকে। রাস্তায় কিছু গন্ডগোল, পুলিশ দাদা একটু আসুন, দাদা একটু আসুন, স্যার একটু এদিকে আসুন। কারণ আমরা জানি যে এই সমস্যাটা সমাধান করবার জন্য অথরিটি হচ্ছেন কিন্তু ওই পুলিশ। সে ওই পোশাকে তার এই ধর্মটা পালন করছে, আমি আমার পোশাকে এই ধর্মটা পালন করছি। সেরকম সীতা তার আদর্শ যে ভারতীয় নারীর যে চরিত্রটাকে তিনি পালন করেছেন, এখানে অবলা বলাটা হয়তো আমাদের পক্ষে আমাদের অসুবিধা, কারণ আমরা তাকে সেই আসনেই বসিয়েছি যেখানে রামচন্দ্রকে বসিয়েছি, তার পাশে তাকেই বসিয়েছি।